আজম যেভাবে বললেন যে আমাদের এই পরিকল্পনাটা আসলে অনেকদিন ধরেই ৭১-এর প্রকাশন মাসের বিদ্রোহ বা ১৮৫৫ সাঁওতাল বিদ্রোহ, ৫৭ সিপাহী বিপ্লব, এমনকি ১৯২২-এর যে সলঙ্গা হত্যাকাণ্ড, আমরা প্রায় ভুলেই গেছি বোধহয় ৪,৫০০ লোকের মৃত্যু হয়েছিল সেখানে। ৪৮-এর তেবাকা আন্দোলন, ৫০-এর টঙ্ক আন্দোলন বা খাপড়া ওয়ার্ড হত্যাকাণ্ড, ৫২-এর ভাষা আন্দোলন, আমাদের মহান মুক্তিযুদ্ধ ৭১-এর, ১৯৯০-এর গণঅভ্যুত্থান, এরপরেও নতুন দেশেও কানসার, এমনকি এরপরে আমরা শাপলা শাহবাগ এরকম আন্দোলনগুলো দেখেছি এবং এর পরিক্রমায় এসছে ২০২৪-এর এই গণঅভ্যুত্থান। তো এই গণঅভ্যুত্থানটা আমরা যখন কনসেপচুয়ালাইজ করতে গেলাম, নিজেদের মধ্যে গল্প করছিলাম, একটা জিনিস বারবার আমরা ফিরে ফিরে পাচ্ছিলাম যে আসলে মানে জুলুমের বিরুদ্ধে মজলুমের লড়াই ব্যাপারটা কিন্তু আসলে ভুলে না যাওয়ার লাগে। আমরা ভুলে যাই সবকিছু, আমরা খুব দ্রুত একটা ঘটনাকে ভুলে নতুন একটা ঘটনায় ঢুকে যাই এবং আমাদের যে মনে রাখা হয় না, আমরা যে অনেক কিছু হারিয়ে ফেলি, এই হারিয়ে যাওয়াটাই এক ধরনের নতুন আর একটা সংকট তৈরি করে। সেটা মাথায় রেখে আমরা উপলব্ধি করলাম যে এই যে লক্ষ লক্ষ মানুষ এই স্বৈর শাসনের বিরুদ্ধে, শেখ হাসিনার আমাদের যে স্বৈর শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আজকে পর্যন্ত সম্ভবত প্রতি বছর ওখানে ১২ লক্ষ পর্যন্ত, কিন্তু বারবার হলোকস্টের যে ট্রমা, সেই ট্রমাটাকে রিকনসাইল করা এবং সেই ট্রমাটাকে এক ধরনের কিভাবে কালেকটিভ কনসিয়াসে নিয়ে আসা যায়, নিয়ে সেখানে রিকনসাইল করা যায়, সেই প্রক্রিয়ায় আমরা আন ফ্রাঙ্কের মিউজিয়ামটা রেফার করতে পারি। আমাদের দেশে অনেক মিউজিয়াম আছে, আমি ইচ্ছে করি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় যে কাজগুলো হচ্ছে সেগুলোকে একটু এখানে উপস্থাপন করার চেষ্টা করছি। মিউজিয়ামের একটা সংজ্ঞা যদি দেখতে চাই, তাহলে এটা বেসিক্যালি শিক্ষা এবং গবেষণার জন্য এবং জনসম্পৃক্ততার জন্য করা হয়, যেখানে নিদর্শন সংগ্রহ করা হয়, সংরক্ষণ করা হয়, প্রদর্শন করা হয়। যেমন আমাদের এখানে প্রস্তাবিত একটা গণভবন মিউজিয়ামের কথা হচ্ছে, জুলাই জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন সরকারের পক্ষ থেকে, সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে কাজ করছেন। কিন্তু এর বাইরে আরেকটা উপায় হচ্ছে মনে রাখার, আরেকটা উপায় হচ্ছে মিনার। মিনার জিনিসটা মূলত স্মৃতিসৌধ বা একটা প্রতীকী স্থাপনা, যেটা একটা ব্যক্তি বা একটা গোষ্ঠীর যে মৃত্যু এবং সেই মৃত্যুকে ঘিরে যে বিভৎস জায়গাটা থেকে আমরা গ্লোবালি এই যে হলোকস্ট মিউজিয়ামের কথা বলছিলাম, মেমোরিয়াল বলা হয় ওটা, সেটা হচ্ছে বার্লিন হলোকস্ট মেমোরিয়াল। বার্লিন হলোকস্ট মেমোরিয়ালটা মূলত ওটার নিচে একটা মিউজিয়ামও আছে, কিন্তু এক সারি একটা খ্রিস্টান সিমেট্রির মতো, আপনার ছবিতে যদি দেখেন সিমেট্রির মতো, আপনি যখন ওটার পাশ দিয়ে হাঁটতে থাকেন, আস্তে আস্তে সিমেট্রির কবরগুলো আপনার মানে উচ্চতার চেয়ে বড় হয়ে যায় এবং একসময় আপনি ওটার ভেতরে হারিয়ে যান। এবং এটা ঠিক এমন না যে আপনি ওখানে গিয়ে কিছু একটা দেখতে যান, আপনি ওখানে একটা কিছু মনে করতে যান, ওখানে গিয়ে বসতে যান, অনেকে ওখানে গিয়ে এক ধরনের পাবলিক স্পেস হিসেবে ওটা একটা প্র্যাকটিস হয়। সেটা শুধুমাত্র বার্লিনে না, আলাবামায় একটা মিউজিয়াম মেমোরিয়াল আছে, খুবই বিখ্যাত মেমোরিয়াল, ন্যাশনাল মেমোরিয়াল ফর পিস অ্যান্ড জাস্টিস। ওখানে প্রচুর খ্রিস্টানদেরকে পুড়িয়ে মারা হয়েছিল, তাদের নানান রকম শারীরিক প্রতীকী উপস্থাপনা আছে। এক একটা মৃত্যুকে তারা আইকনাইজ করেছিল, এক একটা শরীরের যে ওজন, একটা মানুষের মারা গিয়েছিল তাদের ওজনে একটা করে বড় মানে আইকনিক একটা রেক্টেঙ্গেল ঝুলিয়ে রাখা হয়েছিল। তো ওখানেও কিন্তু একটা পাবলিক স্পেস, মানুষ ওখানে যায়, গ্যাদারিং করে, বসে, মনে করে। ঠিক এরকম আরেকটা মেমোরিয়াল আছে আপনার মেক্সিকোতে, মেমোরিয়াল ফর ভিকটিমস অফ ভায়োলেন্স। তো ওই ভিকটিমস অফ ভায়োলেন্স দেখতে অনেকটা পার্কের মতো, আপনারা ছবিটা দেখবেন, জিনিসটা দেখতে অনেকটা পার্কের মতো মনে হয়, পার্কের মতো মনে হয়, আমি জানি না ছবিটা দেখা যাচ্ছে কিনা। এবং সেখানে বড় বড় লোহার মানে দেয়ালে নানান কিছু লেখা আছে, তাদের বিভিন্ন রকম স্মৃতি কথা অনেক কিছু লেখা আছে। তো এবং এটাও কিন্তু একটা পাবলিক স্পেস। তো আমি এখানে প্রথমে যে জিনিসটা আমরা নিজেরা বোঝার চেষ্টা করলাম যে আমরা কি আসলে আরেকটা মিউজিয়াম রিপ্রডিউস করছি, নাকি আমরা আসলে একটা স্মারক তৈরি করতে চাইছি। তখন আমরা রিয়েলাইজ করলাম যে তাহলে জুলাইকে মনে রাখার জন্য অ্যাকচুয়ালি মিউজিয়াম যে কাজটা হচ্ছে, পাশাপাশি স্মারকটা আমরা তৈরি করতে পারি কিনা এবং সেটা কিভাবে করলে মানে এটা আগানো যায়, সেটা একজন দুজন করে আমরা গল্প করতে করতে, অল্প অল্প করে গল্প করতে করতে আজকে যথেষ্ট মানে বড় একটা সমাগম হয়েছে আমাদের এখানে। তারপর আমরা এটা চরিত্র বোঝার চেষ্টা করলাম যে এটা চরিত্রটা কি হবে। আমরা যখন দেখলাম যে জুলাইয়ের চরিত্র কি ছিল, জুলাইয়ের চরিত্র ছিল একটা গণচরিত্র ছিল, যেটা আজম যেটা বললেন খুব সুন্দরভাবে, যে গণ বা একই লক্ষ্য অর্জনের জন্য সংগঠিত যে সমাজ, সেটাকে যদি আমরা ইন্সপিরেশন হিসেবে নেই এবং জুলাইকে মনে রাখার জন্য কি করা দরকার সেটার উত্তরে যদি আমরা শহীদ মিনার থেকে একটা ইন্সপিরেশন নিই, যে একটা আলো জ্বালানোর জায়গা, একটা স্মারক হিসাবে ওখানে ফুল দেওয়ার জায়গা, সেরকম একটা জায়গা থেকে যাতে পরের যে যাত্রী, এর পরের যে প্রজন্ম, সেই প্রজন্ম যাতে এখান থেকে উত্তরসূরি নিয়ে তাদের নিজের ইন্সপিরেশন, তাদের নিজের সংগ্রামের লড়াইটা জারি রাখতে পারে। সেইখান থেকে আমাদের এই ৩৬শে জুলাই স্মরণে গণমিনারের প্রস্তাবনা।
এবং এই গণমিনারে আমরা মূলত যে জায়গাটা আইকনাইজ করার জন্য খোঁজার চেষ্টা করলাম যে জনপদের যে শতবর্ষের যে সংগ্রাম, শুধুমাত্র 24-এর ব্যাপার না, যে প্রায় 200-250 বছরের যে আমি সংগ্রামে কিছু রেফারেন্স দিলাম, এইটাকে কিভাবে আমরা ওখানে রেপ্লিকেট করতে পারি। জুলাই হচ্ছে এই চলমান একটা পরম্পরার একটা পর্যায়, মাত্র বলছি না, একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে, একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট, ওটা একটা মার্কিং পয়েন্ট, কিন্তু এটা একটা চলমান প্রক্রিয়ার একটা অংশ। এটা সামনে হয়তো আমাদের আরো অনেক রকম আন্দোলন সংগ্রাম চলবে, মানুষের মুক্তির লড়াই। তো সেটার জন্য আমরা দুইটা উপাদান আইডেন্টিফাই করলাম যে আমরা যদি একটা মেমোরিয়াল করতে চাই, তার মধ্যে গুরুত্বপূর্ণ হবে কিছু দেওয়াল তৈরি করা দরকার, যে দেওয়ালে আমাদের এই পরম্পরার চিত্রগুলি তুলে ধরা যায় কিনা। এবং সেই দেওয়ালে আমরা রিসার্চ করতে গিয়ে দেখলাম যে আমাদের সারা বাংলাদেশে বিক্ষিপ্তভাবে এরকম প্রচুর দেয়াল ছড়িয়ে আছে। আমি এই জায়গাটা ঠিক নাম ভুলে গেছি, এই দেয়ালটা কোথায় আছে? ফুলছড়ি। কোন জায়গা? কোন জায়গা? রংপুরের ফুলচকি জায়গায়, ফুলচকি এলাকায় আপনি দেখেন 1760 থেকে 1783 সালের একটা যুদ্ধের একটা বর্ণনাতে একটা দেয়াল। এবং সারা বাংলাদেশ কিন্তু বিক্ষিপ্ত হবে ছোট ছোট দেয়াল বিভিন্ন জায়গায়। আমাদের এখানে বাহাদুর শাহ পার্ক আছে, মানে যেটা 1857 অনেক কিছু মনে করা যায়। আমরা ব্যাপারটা অনেক বিক্ষিপ্তভাবে ছড়াই ছিটায়। সেই জায়গা থেকে দেয়ালটাকে সিরিয়ালি 200-250 বছরের দেয়াল চিত্র নিয়ে আসা যায় কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে আমরা আইডেন্টিফাই করলাম। এবং আরেকটা জিনিস দেখলাম যে এই যে 1400 মৃত্যু, এই 1400 মৃত্যুর মধ্যে শুধুমাত্র ছাত্র একজন আছেন, একজন অফিস বিয়ারার আছেন তা না, এর মধ্যে একজন ফল বিক্রেতাও আছেন, একজন মৎস্য ব্যবসায়ী আছেন। এই 1400 মানুষকে কিন্তু আমরা আসলে আলাদা করে আইডেন্টিফাই করতে পারি না। তো এইখানে একটা গুরুত্বপূর্ণ উপাদান আমরা পেলাম যে এই 1400 মানুষকে আমরা কিভাবে তাদের প্রত্যেকের নাম, জন্মসন, যেটা সরকারি নথিভুক্ত, সরকার যেটা অলরেডি ইনভেস্টেড করেছে সেইখান থেকে নিয়ে, আমরা নিজেরা কোনো কিছু প্রস্তাব করছি না, এবং সরকারের কোনো নাম্বারটা কম বেশি হতে পারে, সেই সুযোগটা রেখে আমরা তাদের জন্ম এবং মৃত্যুর সময় এবং তার প্রফেশন কি ছিল, তার নাম কি ছিল, সে কোথায় মারা গেছে, এইটুকু তথ্য যেটুকু সরকারের কাছে নথিভুক্ত আছে, সেই তথ্যের ভিত্তিতে আমরা কিছু মানে রিলিফ বা শিলালিপি তৈরি করতে পারি। তো এখান থেকে প্রশ্ন আসলো কোথায় করবো। আপনি যেটা বলছেন বিজয় সরণির ব্যাপারটা আলোচনা জন্য এসেছিল, যেখানে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে শুরু করে গণভবন পর্যন্ত যে রাস্তাটা বিজয় সরণি, সেই বিজয় সরণিটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রাস্তা হিসেবে আবির্ভূত হয়েছিল। আপনারা যদি মনে থাকে 5ই অগস্ট বা 4ই অগস্ট কিন্তু ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানে রাজনৈতিক চরিত্র ছিল এই রাস্তাটা। সেখান থেকে আমরা দেখলাম যে মিছিলের মুখ ছিল আসলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গণভবনের দিকে। ওই রাস্তাটাকে এক ধরনের মানে মেটাফরিক্যালি বা রূপকার্থেও ওই জায়গাটাকে আইডেন্টিফাই করলাম আমরা, এবং সেটা করে ওই জায়গাটাকে আইডেন্টিফাই করতে গিয়ে দেখলাম, আপনারা যদি মানচিত্র দেখেন এখানে গুগল ম্যাপের ব্যবহার করা হয়েছে, বাম দিকের কোনাটা হচ্ছে আপনার যেটা চন্দ্রিমা উদ্যানের দিকে গেছে, আর ডান দিকের চৌরাস্তাটা হচ্ছে আপনার র্যাঙ্কস ভবনের চৌরাস্তাটা দিয়ে গেছে। এর মাঝখানে বিজয় সরণির যে রাস্তাটা, এই রাস্তাটার আমরা ম্যাপ মানে যতটুকু জোগাড় করা যায় দেখলাম। উত্তর দিকে আছে আপনার ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড, দক্ষিণ দিকে আপনার নব থিয়েটার এবং মিলিটারি মিউজিয়াম আছে, বাম দিকের একদম শেষ মাথায় আছে মেট্রো স্টেশন। মেট্রো স্টেশন থাকাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ামক হিসেবে আসলো, কারণ মেট্রো স্টেশন থাকা মানেই হচ্ছে যে কোনো গণমানুষের অ্যাক্সেসিবল হওয়া। তো এই পুরো জায়গাটায় এখন একটা ব্যারেন ল্যান্ড, একটা পার্কের মতো আইল্যান্ডের মতো আছে, যেখানে কিছু গাছ বিক্ষিপ্ত হবে, কিছু গাছ আছে। সেই জায়গাটায় আমরা দেখলাম যে এখানে কোনো ওয়াকওয়ে, আপনারা লাল যে দাগটা দেখতে পাচ্ছেন, এখানে যদি কোনো একটা ওয়াকওয়ে করা যায় এবং ওই শিলালিপির জায়গাগুলো যদি সাদা যে একটা ছোট ছোট লম্বা রেক্টেঙ্গেল আছে, ওখানে যদি সারি সারি শিলালিপি পাওয়া যায়, তাহলে এখন যে গাছগুলো আছে, যে প্রাণ প্রকৃতি আছে, তাকে কোনোভাবে ডিস্টার্ব না করে বরঞ্চ আরো কিছু গাছ লাগিয়ে আরো কিছু জায়গাটাকে মানুষের অ্যাক্সেসিবল করা। এটা কোনো বাউন্ডারির ভিতরে না যে আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে। আপনি মেট্রো স্টেশন থেকে নেমে এক মাথা থেকে আরেক মাথা হেঁটে চলে যেতে পারবেন, ওখানে পাথরে কিছু নাম লেখা থাকলো এবং পাথরে কিছু মানে সংগ্রামের ইতিহাস লেখা থাকলো। এইভাবে আমরা জিনিসটা নিয়ে আগানো শুরু করলাম, এবং পরবর্তীতে আমরা কিছু স্কেচ করে আমাদের কিছু বন্ধু এখানে সহযোগিতা করছেন, তারা আমি জানি না এখানে এসে পৌঁছেছেন কিনা এখনো, তারা কিছু স্থপতি বন্ধু কিছু সহযোগিতা করছেন, তারা কিছু স্কেচ করেছেন, এবং তার ভিত্তিতে আপনারা যদি দেখেন ডান দিকে হচ্ছে সংসদ ভবনের দিকে, এই মুখটা হচ্ছে, এই ছবিটার মুখটা হচ্ছে ডান দিকে সংসদ ভবন এবং গণভবন, আর একদম নিচের দিকে বাম দিকের কোনাটা হচ্ছে র্যাঙ্কস ক্লাস, আর আপনার বাম পাশে, এই ছবিটার বাম পাশে হচ্ছে মিলিটারি মিউজিয়াম বা নবদ্বীপ। এই জায়গাটা ধরে যদি আমরা একটা ওয়াকওয়ের মতো করতে পারি, আর বাম দিকে যদি শিলালিপিগুলো করতে পারি, ওয়াকওয়ের ডান পাশেই হচ্ছে কিন্তু লিঙ্ক রোডটা, যেখান থেকে আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে যে লিঙ্ক রোডটা ঢুকে ওদিকে পুরানো এয়ারপোর্টের পাশ দিয়ে চিনমুচির দিকে চলে যায়। তো এই স্কেচটার উপর ভিত্তি করে আমরা কিছু একটু কি কষ্ট করে কেউ বাতিটা বন্ধ করবেন শুধু এই কয়েকটা ইমেজের জন্য। এখানে কি কেউ শুনতে পাচ্ছেন?
একটু যদি বাতিগুলো বন্ধ করেন প্লিজ, নাহলে এই ছবিটা দেখাই যাবে না। এখানে কয়েকটা ছবি দেখাবো। এই লাইটটা বন্ধ করুন। জাস্ট বন্ধ করুন। এই কয়েকটা লাইট Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.